আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো যে শিশু কিশোরদের আচরণগত সমস্যা নিয়ে। একটা ফ্রেন্ড আমাকে বলছিল তার মেয়ের এখন একটা টিনেজ বয়স এবং যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা জেদ এত পরিমাণ বেড়ে গিয়েছে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। এই যে জেদ বেড়ে যায় এক্ষেত্রে বাবা মার করণীয়টা কি থাকে অ্যাকচুয়ালি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি যে সিনারিওটি বললেন সরি সেটি হচ্ছে যে অ্যাডোলেসেন্ট দের ক্ষেত্রে যখন জেদ বেড়ে যায় সেক্ষেত্রে কি করণীয়। তো আসলে জেদ রাগ এটা আসলে একটা বয়স পর্যন্ত কিন্তু স্বাভাবিক। যেমন আমরা বলি যে জন্মের পর থেকে বাচ্চা 3 বছর বয়স পর্যন্ত অনেক বাচ্চাই দেখা যায় প্রায় একটু জেদ করে, রাগারাগি করে, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে। এটাকে আমরা বলছি টেম্পার ট্যান্ট্রাম। তো এই টেম্পার ট্যান্ট্রামটা যখন বাচ্চার বয়স অনুপাতে অনেক বেড়ে যায় কিংবা দেখা যাচ্ছে যে তার বয়স 3-এর উপরে কিন্তু তার এই টেম্পার ট্যান্ট্রাম অনেক বেশি কিংবা দেখা যাচ্ছে তার আচরণগত সমস্যা অনেক বেশি, তখন কিন্তু সেটা একটা সমস্যা। যেটাকে আমরা মানসিক সমস্যাই বলবো বাচ্চাদের ক্ষেত্রে? ভালো প্রশ্ন। মানসিক সমস্যা বলবো কিনা, হ্যাঁ মানসিক সমস্যা আমরা বলার আগে কিছু জিনিস আমাকে দেখতে হবে। একটা হচ্ছে বাচ্চাটার বয়স, দ্বিতীয়ত আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তার এই যে রাগের বা জেদের যে মাত্রা, এই মাত্রাটা কতখানি, এই মাত্রাটা কি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কিনা, এবং এটা তার বা তার আশেপাশের যে মানুষ অর্থাৎ তার পরিবার, তার বাবা মা, তাদের উপরে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে, কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, সেটা দেখে তারপরেই আমরা এটাকে মানসিক সমস্যা বলবো। হ্যাঁ, এবং আমি যে আবার যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডের দিকে ফিরে যাই, তো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোন বিষয়গুলো আমরা দেখি? জেদ দেখি, সব কিছুতে একটু বেশি বোঝার টেন্ডেন্সি দেখি, এবং সবচেয়ে যে প্র্যাকটিক্যাল একটা বিষয় বলবো যে প্রেমে পড়ার একটা প্রবণতা দেখি। এবং তখন দেখা যায় বাবা মা নিতেই পারে না আমার ছোট বাচ্চা প্রেম করছে, বিকজ বাবা মাও কিন্তু ওরকম একটা টাইমের মধ্যে দিয়ে এসেছে। এবং এই সম্পর্কটা বাবা মা যখন মেনে নিতে পারে না, বাচ্চাদের মধ্যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে একটা কি বলবো একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস কাজ করে, বাবা মার উপর রাগ, একদিকে প্রেম, একদিকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, একদিকে হরমোনাল একটা ইমব্যালেন্সের একটা বিষয় চলছে। তো সেই সময়টা আপনারা কিভাবে, আপনার পরামর্শ কি দিয়ে থাকেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড আপনি যেটা বললেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কিন্তু কি, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। অর্থাৎ একটা শিশু, সে শিশু থেকে সে একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হচ্ছে। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই সময় কিন্তু তার কিছু শারীরিক পরিবর্তন আসে, কিছু মানসিক পরিবর্তন আসে। শারীরিক পরিবর্তন যেগুলো আপনি বললেন বিভিন্ন হরমোনাল চেঞ্জ, সে কিন্তু দেখছে যে তার ভেতরে যে চেঞ্জগুলো আসছে, যেমন একটা ছেলে হঠাৎ করে তার গলা ভাঙা শুরু করে, সে কিন্তু খুব শাই ফিল করা শুরু করে সবার সামনে। একটা মেয়ে, সে দেখছে হঠাৎ করে তার স্কিন টেক্সচার এত ভালো ছিল, হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, ব্রণ উঠছে, হ্যাঁ সে সবার সামনে যেতে শাই ফিল করে। সেই সাথে তার যে মানসিক কিছু পরিবর্তন, এই যে অপোজিট জেন্ডারের প্রতি যে একটা ভালো লাগা কাজ করে, এটা কিন্তু খুব স্বাভাবিক, খুব ন্যাচারাল। হ্যাঁ, তো তখন যেটা হয় যে বাচ্চারা এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন যায়, তখন এই যে তাদের বিভিন্ন রকম আবেগের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোর ওরা কিন্তু বিভিন্ন উত্তর খোঁজে। যেটা আমার মধ্যে কেন হচ্ছে, এটার মানে কি, প্রেম জিনিসটা কি, বা আমার ওকে ভালো লাগছে, এটা কেন হচ্ছে, হ্যাঁ, বা এগুলো নিয়ে অনেক সময় বাবা মার সাথে খোলাখুলি কথাও বলতে চায়। তো আপনি যেটা বললেন, বাবা মারা তখন হঠাৎ করে দেখা যায় যে অনেক বেশি একটা নেগেটিভ রিয়াকশন দিয়ে বসে। হ্যাঁ, তো এটা না করে বাবা মার যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওই সময়টাতে বাচ্চাদেরকে খুব ডেলিকেট ওয়েতে হ্যান্ডেল করা উচিত। অর্থাৎ সে যে প্রশ্নটি করছে, সে প্রশ্নটি যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সেটা আমাকে তাকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, এবং এই যে আবেগীয় যে পরিবর্তনগুলো বলছেন যে প্রেমে পড়া, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে নেই, তাহলেই কিন্তু সেই শিশু বা সেই কিশোরটি কিন্তু সেও কিন্তু জিনিসটা স্বাভাবিকভাবে নেবে, এবং সেও কিন্তু তার পরবর্তীতে বাবা মার সাথে এ ধরনের যে কোনো বিষয় শেয়ার করবে। আদারওয়াইজ সে কিন্তু আর শেয়ার করবে না কখনো। অ্যাবসলিউটলি আপা, এখানে যদি আমি জিনিসটা এইভাবে ধরি যে বাবা মা ছোটোবেলা থেকেই তার বাচ্চার সাথে, বিশেষ করে বাবাদের ক্ষেত্রে, আমাদের পরিবার, আমাদের এই অঞ্চলের পরিবারগুলোর ক্ষেত্রে বলবো, বাবা মানেই ভয় পেতে হবে এরকম একটা ব্যাপার সবসময় তৈরি করা হয় এবং খুব প্রাউডলি তৈরি করে পরিবাররা। এবং সেখান থেকে যেই বাবা প্রতি সময় ছেলে মেয়েকে এমন একটা ধারণা দিয়েছে বাবা মানে ভয় পেতে হবে, এবং টুয়ার্ডস টু হার ওয়াইফ, মানে বাচ্চার মায়ের ক্ষেত্রে যেরকম বিহেভ করে, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোনো বাবা যদি চায়ও, তার জন্য এটা ডিফিকাল্ট না? বাচ্চাদের জন্য নেওয়াটাও ডিফিকাল্ট না? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে এই প্রশ্নটার আমি আনসার নেব, একটা ফোন নিয়ে তারপর আপনার কাছে আনসার নেব। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? দর্শক আপনি, জি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি কামরাঙ্গীচর থেকে। কামরাঙ্গীচর থেকে, জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন?
আমরা শুনতে পাচ্ছি। বললাম আমার বাচ্চা খেতে চায় না। জি দর্শক, আপনার টিভির ভলিউমটা কাইন্ডলি কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। ঠিক, টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি দর্শক বলুন, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো। ওয়েল, আমাদের মনে হয় লাইন একটু ডিস্টার্ব হচ্ছে, মনে শুনতে পাচ্ছেন। তো আপনার যে আনসারটার জন্য আপনার কাছ থেকে আমরা অপেক্ষা করছিলাম। আচ্ছা, আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে ছোটবেলা থেকে বাবা মা মানে ভীতিকর কিছু আমাদের কাছে, বিশেষ করে বাবা। এক্স্যাক্টলি, বিশেষ করে বাবা। এটা আমাদের এই উপমহাদেশের একটা কালচার। তো আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি, তাহলেই কিন্তু এই সন্তান অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে তার যে আবেগ, তার যে মনের প্রশ্ন, তার যে বিভিন্ন রকম কোয়ারিজ, সেগুলো কিন্তু সে আমাকে বলবে, আদারওয়াইজ কিন্তু বলবে না। জি হ্যাঁ, অর্থাৎ তার সাথে যদি আমি সেই সম্পর্কটা তৈরি করতে না পারি, তাহলে কেন সে আমাকে তার মনের কথাগুলো খুলে বলবে? আমরা কিন্তু বলি যে আমি তোমাকে কি কোনো কিছু কম দিয়েছি, কেন তুমি আমার সাথে এরকম করছো, কেন আমাকে তুমি খুলে বলছো না? হ্যাঁ, তোমার যা চেয়েছো তাই দিয়েছি সবসময়। কিন্তু আসলে সন্তান যা চাইবে তাই দেওয়াটাই কিন্তু সমাধান না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। আমরা মনে করি ওকে আমি খাওয়া দিচ্ছি, পড়া দিচ্ছি, ওকে আমি দামি দামি খেলনা কিনে দিচ্ছি, অনেক কিছুই তো করছি, কিন্তু আসলে সন্তানরা কিন্তু সবসময় চায় বাবা মার কাছ থেকে কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম, হোয়াট ইজ কোয়ালিটি টাইম? আমি যদি বলি একটু স্পেসিফিক করে, যে টাইম দেওয়া আর কোয়ালিটি টাইমের মধ্যে ডিফারেন্স কি? মনে করেন আমি আমার বাচ্চাটাকে পাশে বসিয়ে ওর হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে আমি নিজেও আবার ইউটিউব সার্চ করছি বা ইউটিউবে কিছু দেখছি, এটা কিন্তু টাইম দেওয়া হলো। আমি আমার বাচ্চার পাশে বসে আছি সারাদিন, বাট এটা কোয়ালিটি টাইম না, এটা হচ্ছে একটা টাইম দেয়া। কোয়ালিটি টাইমটা কি? আমি যখন আমার বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্টিভ কিছু করব, আমি আমার বাচ্চার সাথে খেলবো, তার সাথে ছড়ার বই দেখবো, তার সাথে ছড়া বলবো, কবিতা বলবো, এটা হচ্ছে কোয়ালিটি টাইম। তো এই কোয়ালিটি টাইমটা যখন আমি তার সাথে দেয়া শুরু করবো একদম ছোট বয়স থেকে, আমি কিন্তু তার ভয়ের জায়গা আর থাকবো না, আমি কিন্তু তার জন্য একটা খুব ফ্রেন্ডলি একটা জায়গা হয়ে যাব, এবং এই বাচ্চাটাই কিন্তু পরবর্তীতে আমাকে তার সব কিছুই শেয়ার করবে। আপা, আপনি যেহেতু আপনাদের সাথে আজকে রয়েছেন, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। অনেক প্যারেন্টস তো আপনার কাছে আসে, তাদের বাচ্চাদের সমস্যা নিয়ে আসে। তো যখন কোনো বাবা বা মা তার বাচ্চা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যে বাচ্চা যাচ্ছে, তার সমস্যা নিয়ে আপনার কাছে আসে, তখন আপনি বাবা বা মায়ের ক্ষেত্রে কি পরামর্শটা দেন? আচ্ছা, প্রথমত তাদেরকে আমি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কি এটা সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিই, যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এই যে তার কিছু শারীরিক পরিবর্তন হচ্ছে, কিছু মানসিক পরিবর্তন হচ্ছে, এটা সম্পর্কে ধারণা দিই। দ্বিতীয়ত আমরা যেটা বলি যে আপনারা নিজেদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথাটা চিন্তা করুন, তখন কি আপনারা কি সব কিছু বুঝতেন? আপনারা কি নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারতেন? তাহলে এখন কেন বুঝতে পারছেন না তাদের এই ব্যাপারটা? সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে বাবা মার যে জেনারেশন ছিল, সেই জেনারেশনের সাথে কিন্তু এখনকার জেনারেশন মিলবে না, তাই না? তো এখনকার ছেলেমেয়েরা তারা যে পরিবেশে বড় হচ্ছে, তাদের যে ফ্রেন্ড সার্কেল, তাদের যে টেকনোলজিক্যাল যে রিচগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আগে ছিল না। কাজেই তাদেরকে বুঝতে হলে তাদের মতো করে বুঝতে হবে, তাদের লেভেলে এসে বুঝতে হবে। আমি তার থেকে উপরে, আমি তার বাবা, আমি তার মা, আমি তার অথরিটি, এভাবে কিন্তু আমি তাকে বুঝতে পারবো না। যেটাই করতে বলা হয় বাচ্চারা উল্টাটা করে, এবং এটা কেন, এবং এটাকে আপনারা কি বলেন? আচ্ছা, যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। রাইট, আসলে ওই যে আপনি যেটা বললেন অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায়, মাত্রাটা দেখতে হবে আমাদের। বাচ্চারা অনেক সময় একটু ডিফারেন্ট আচরণ করে। ডিফারেন্ট মানে আমি যেটা করতে বলছি সেটা সে করতে চায় না, হয়তো তার সেটা পছন্দ না। কিন্তু এই মাত্রাটা যখন অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ যেটা কিনা সেই বাচ্চার নিজস্ব যে দৈনন্দিন যে কাজকর্ম কিংবা মা বাবার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, যেটা একদম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, এরকম যখন হয় সেটা কিন্তু তখন রোগের পর্যায়ে পড়ে। এটাকে আমরা বলছি অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, বা যে সংক্ষেপে আমরা বলি ODD। তো অপোজিশনাল ডিফারেন্ট নামটা শুনেই বোঝা যাচ্ছে, ডিফারেন্ট মানে হচ্ছে যেটা মানে হচ্ছে অবাধ্যতা। তো এক্ষেত্রে যেটা হয় যে বাচ্চারা এই ধরনের বাচ্চারা যাদের এই ODD থাকে, তারা দেখা যায় যে তারা অথরিটি ফিগার যারা, অর্থাৎ বড়দের সাথে সবসময় তর্ক করে, তাদের কথা শুনতে চায় না, তারা যেটা বলবে সেটা করবে না, বরং সেটার উল্টাটা করবে। নিজে ধরেন কোনো একটা ভুল করলে সেই ভুলটার অন্য একজনের ঘাড়ে চাপিয়ে দিবে। এবং এরা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এরা খুব ভিনডিকটিভ হয়, অর্থাৎ প্রতিশোধ পরায়ণ মনোভাব থাকে। এইটা কি, এই যে অবাধ্যতা, এটা কি এমনি এমনি হয় অনেক বাচ্চাদের, নাকি বাবা মার কিছু আচরণ তাদের প্রতি বা এমন কিছু অ্যাম্বিয়েন্স তারা তাদের চারিপাশে দেখেছে, ওখান থেকে তৈরি হয়? খুব
খুব সুন্দর প্রশ্ন। আসলে আমাদের কারণটা জানতে হবে যে কেন এরকম হচ্ছে, তাই না? আচ্ছা, তো যদি একটু গোড়া থেকে বলি তাহলে আমাদের সাইকিয়াট্রিতে যে কোনো ডিসঅর্ডারই কিন্তু প্রথমত একটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে, হ্যাঁ, জেনেটিক লোডিং থাকে। অর্থাৎ আমি যদি একটু ফ্যামিলি হিস্ট্রি নেই, দেখা যাবে যে তার বাবা মা হয়তো ছোটবেলায় এরকম খুব জেদি ছিল, একটু অবাধ্য ছিল, হতে পারে। তার সিবলিং যে অর্থাৎ এল্ডার সিবলিং, তার বড় ভাই বা বোন, সেও হয়তো এরকম ছিল, এটা হতে পারে। দ্বিতীয় যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছেন যে পরিবেশে এরকম কোনো ব্যাপার আছে কিনা যেটা তাকে এই আচরণটা করতে ইনফ্লুয়েন্স করছে। যেমন একটা হতে পারে ও ছোটবেলা থেকে এই অ্যাগ্রেশন দেখে দেখে বড় হয়েছে, হয়তো বাবা মার প্রতি এরকম অ্যাগ্রেসিভ কিংবা ফ্যামিলিতে এরকম অ্যাগ্রেশন আছে। দ্বিতীয়ত আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যারেন্টিং। রং প্যারেন্টিং ক্যান লিড টু সাচ টাইপ অফ ডিফায়েন্স। অর্থাৎ আমরা যেটা বলি যে প্যারেন্টিংয়ের গুরুত্বটা আমরা বুঝি না। হ্যাঁ, আমরা করি কি, বাচ্চার ভুল আচরণ, বাচ্চা হয়তো একটা ভুল আচরণ একসময় করলো, সেই ভুল আচরণটাকে আমরা দেখা যাচ্ছে প্রশ্রয় দিচ্ছি নিজের অজান্তেই। আবার বাচ্চার একটা সঠিক আচরণ, সেটাকে আমরা হয়তো কোনো গুরুত্বই দিচ্ছি না। তো এই যে ভুল আচরণকে প্রশ্রয় দিচ্ছি, এই প্রশ্রয়টা দিতে দিতে দেখা যায় একটা সময় তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন সে যেটা করে সেটা হচ্ছে অবাধ্যতা, তখন এটা রোগের পর্যায়ে পৌঁছে যায়। অর্থাৎ প্যারেন্টিংয়ের এখানে অনেক বড় একটা ভূমিকা আছে আসলে এই ধরনের ওডিডি অর্থাৎ অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার তৈরির পেছনে। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আপনার বাচ্চা যখন কোনো কিছু ভালো কিছু করছে তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তাকে বলুন ইউ আর ডুইং সাচ আ গ্রেট জব। এবং আপনার বাচ্চা যখন কোনো কিছু এমন কিছু করছে যেটাতে সমাজের সাথে যায় না বা অবাধ্যতা, তখন তাকে বোঝান। বাট তখন যদি তার সাথে আপনারা উল্টা যদি রিয়াকশন হয়, সেটা তো আরো হিতে বিপরীত হতে পারে। সেটাও কি ইম্পর্টেন্ট? আমি একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ, যেটা হচ্ছে যে দেখা যায় যে হয়তো কোনো একটা বাচ্চা কোনো একটা জিনিস নিয়ে জেদ করছে, যে সে হয়তো একটা খেলনা চাচ্ছে, যেটা এখন বাবা মার দেওয়ার মতো সামর্থ্য নেই। হ্যাঁ, সে হয়তো দোকানে গিয়ে এটা নিয়ে খেলনা নিয়ে জেদ করছে। তখন মা বললো যে না, তোমাকে এখন এই খেলনাটা কিনে দেওয়া যাবে না। বাচ্চা তখন কি করলো, দোকানের মধ্যে গড়াগড়ি শুরু করলো। হ্যাঁ, খুবই কমন সিনারিও। তখন মা কি করলো, একটা এম্বারাসিং সিচুয়েশন, হায় মানুষজন কি বলবে। তখন সে বললো আচ্ছা যাও, তোমাকে কিনে দিচ্ছি। এটাতে কি হলো, এই আচরণটাতে বাচ্চা রিইনফোর্সড হলো, অর্থাৎ বাচ্চা শিখলো এরপর থেকে আমাকে যেটাই চাইতে হবে এভাবে গড়াগড়ি করেই যেতে হবে। তো এই যে বললাম যে রং প্যারেন্টিং, এখানেই কিন্তু আমাদের ভুল প্যারেন্টিংটা হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা ভাবছি ও যা চাচ্ছে তা তো আমি দিচ্ছি, তারপর এরকম কেন করছে। কিন্তু সমস্যাটা কিন্তু সেখানেই, যে আমি যে যা চাচ্ছে তাই যে দিচ্ছি, সমস্যাটা কিন্তু সে কারণেই হচ্ছে। অর্থাৎ সবসময় কিন্তু বাচ্চা যা চাইবে তাই করা যাবে না, এটাও একটা আমাদের লার্নিং। অ্যাবসলিউটলি। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, এই যে অবাধ্যতা করতে করতে একটা সময় দেখা যায় যে যখন বাচ্চাটা টিনেজ বয়সে যায়, তখন তার মধ্যে কি ক্রিমিনালিটির কোনো কিছু কি আসতে পারে, বা অপরাধের প্রবণতার কি চলে আসতে পারে? বিকজ এটা তো আর একদিনে তৈরি হয় না। ঠিক বলেছেন। বিকজ আমরা কিন্তু দেখি 16-17 বছর বয়স থেকে কিন্তু একটা ইনফ্যাক্ট আমি লিগ্যাল সাইডে আছি, অনেক এরকম ছোট ছোট বাচ্চা আছে যারা এরকম দিকে আছে। জি, ঠিক বলেছেন। আসলে এই যে আপনি যেটা বলছেন যে অপরাধ প্রবণতা, এটা আসলে একদিনে শুরু হয় না। যে ওডিডি যেটা আমি বললাম, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, এইটা কিন্তু দেখা যায় যে প্রথম খুব মানে কম মাত্রায় থাকে। হ্যাঁ, বাচ্চা কথা শুনছে না, আচ্ছা ঠিক আছে, এটা বাবা মা খুব একটা গুরুত্ব দেয় না। এটা একটা পর্যায়ে গিয়ে যখন এটাকে ট্রিটমেন্ট না করা হয়, তখন এটা আরও গুরুতর আকার ধারণ করে, যেটাকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার। এই কন্ডাক্ট ডিসঅর্ডার যখন আমরা চিকিৎসা না করে ছেড়ে দিই, তখন কিন্তু এটাই পরবর্তীতে দেখা যায় জুভেনাইল ডেলিনকুয়েন্সি, অর্থাৎ যেটাকে আমরা বলছি কিশোর অপরাধ, সেটার জন্ম দেয়। এই যে আজকাল আমরা যে এত কিশোর গ্যাং দেখছি, আমরা যদি একটু প্রপারলি হিস্ট্রি নিই, তাহলে হয়তো দেখা যাবে এই কিশোর গ্যাংদের একটা বড় অংশেরই কিন্তু হিস্ট্রি নিলে দেখা যাবে তাদের হয়তো বা কন্ডাক্ট ডিসঅর্ডার আছে, এবং ছোটোবেলায় হয়তো বা তাদের অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডারও ছিল। তো সেক্ষেত্রে এই রোগগুলো কিন্তু আসলে অপরাধ প্রবণতার জন্ম দিতে পারে। অ্যাবসলিউটলি। এবং এই যে কিশোর বয়সে এসে যে সময় যেরকম বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা যায়, এবং যেটা আমরা প্রথমেই কথা বলছিলাম, বাবা মা যেটার সাথে কোপ আপ করতে পারে না এবং বাবা মাও তখন অ্যাগ্রেশনের দিকে চলে যায়, তখন যে একটা, এবং আমরা দেখেছি যে অনেক সুইসাইডাল কেস হয়েছে এরকম থেকে, এখান থেকে মেয়েদেরকে দেখা হয়েছে, মানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণের কথা বলছি, বাসা থেকে পালিয়ে গিয়েছে, হয়তো অন্য কাউকে পছন্দ হয়েছে, পালিয়ে গিয়েছে, ছেলেদেরকে অপরাধের সাথে জড়িয়ে গিয়েছে, এবং পরবর্তীতে বাবা মা বলে যে আমার তো অন্যান্য ছেলে মেয়ে আছে, সে তো হলো না, তুমি কেন হলে? তো এইখানে প্রত্যেকটা ছেলে মেয়ে তো সমান না, এবং প্রত্যেকটা ছেলে মেয়ের বোঝার অ্যাবিলিটিও সমান না, এটা তো বাবা মার বুঝতে হবে। সেই বাবা মাদের জন্য আপনি কি বলতে চান? হ্যাঁ, বাবা মাদের জন্য আমি এটাই বলবো যে আমাদের
কিছু জিনিস আমরা পরিবেশ থেকে শিখি, যে আমার বাবা আমাকে কী শেখাচ্ছে, মা কী শেখাচ্ছে, আমি এডুকেশন থেকে আমি কী শিখছি। কিন্তু কিছু জিনিস কিন্তু আমার নিজস্ব কিছু জিনিস, অর্থাৎ আমার ব্যক্তিত্ব, যেটা সবার ব্যক্তিত্ব কিন্তু একই রকম হয় না। ব্যক্তিত্ব কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং সেটা কিন্তু একদম ছোট বয়স থেকেই। হ্যাঁ, যদিও বা আমরা বলি যে একটা মানুষের ব্যক্তিত্ব গঠন হতে 18 বছর বয়স না হলে আমরা আসলে বলি না যে তার ব্যক্তিত্ব পুরোপুরি গঠন হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু কিশোর বয়স থেকে মোটামুটি ব্যক্তিত্ব গঠন হওয়া শুরু হয়। তো একটা বাচ্চার থেকে ডিফারেন্ট এই কারণেই যে তাদের যে টেম্পারামেন্ট আমরা বলি, ব্যক্তিত্বের যে কম্পোনেন্টগুলো, এগুলো কিন্তু ডিফারেন্ট। কাজেই একটা বাচ্চাকে মানে আমার দুটাই আমার বাচ্চা, দুজনকে একই শিক্ষা দিয়েছি দেখে যে দুজন একইভাবে সেটা অ্যাকসেপ্ট করবে, এটা নাও হতে পারে। কারণ একজন হয়তো একটু বেশি সেন্সিটিভ, আরেকজন হয়তো অতটা সেন্সিটিভ না। একজন হয়তো একটা জিনিস খুব সহজভাবে নিতে পারে, ইজি গোয়িং চাইল্ড যেটা আমরা বলি, আরেকজন হয়তো ইজি গোয়িং চাইল্ড না। তো এই জন্য আসলে প্রত্যেকটা বাচ্চাই ভিন্ন, এবং তাদের টেম্পারামেন্ট বুঝে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু আচরণ করতে হবে। অ্যাবসলিউটলি। খুবই কমন সিনারিও, বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা ঘুমানোর সময় ঘুমাতে চায় না, পড়ার সময় পড়তে চায় না, এবং বাবা মার লিটারালি ফোর্স করে করতে হয়। এটা কতখানি যুক্তিসঙ্গত, এবং না করলেও কোনো উপায় থাকে না অ্যাকচুয়ালি? আপনার মুখ থেকে শুনতে চাইবো। আচ্ছা, প্রথমত দেখতে হবে যে আমাদের কাছে হ্যাঁ এই কমপ্লেইনটা খুব কমন, যেটা বাবা মা নিয়ে আসে, বাচ্চা খেতে চাচ্ছে না, পড়তে চাচ্ছে না, ঘুমাতে চাচ্ছে না। আসলে প্রথমে দেখতে হবে বাবা মা যেটা বলছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। হ্যাঁ, অনেক সময় হচ্ছে যে বাচ্চাটা যথেষ্ট খাচ্ছে কিন্তু বাবা মার মনে হচ্ছে ও খাচ্ছে না যথেষ্ট। আবার দেখা যাচ্ছে বাচ্চা যথেষ্ট পড়ছে কিন্তু সেটা বাবা মার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না বলে উনি বলছে ও তো পড়েই না সারাদিন। অথচ দেখা যাচ্ছে বাচ্চার সারাদিনের মধ্যে হয়তো একটা ক্লাস 3-র বাচ্চা সে 10 ঘন্টাই পড়াশোনা করে। হ্যাঁ, এরকমও আছে, সে কোচিংয়ে যায়, সে স্কুলে যায়, সে স্কুল থেকে ফিরে এসে আবার টিচারের কাছে পড়তে বসে, একটা ক্লাস 3-র বাচ্চা। এটা কমন সিনারিও। এইটাও যদি আমি বলি, মনে করেন যে কিছু বাচ্চা, এক একটা বাচ্চা তো এক এক রকম, যেটা আমরা প্রথমেই বারবার বলছি। কিছু বাচ্চা হয়তো বা একই জিনিস 10 মিনিটে পড়ে উঠে যাচ্ছে, কিছু বাচ্চা হয়তো বা সেই জিনিসটা 1 ঘন্টায় পড়ছে। দ্যাটস ভেরি নর্মাল। তো সেই ক্ষেত্রে আমার যে সারাক্ষণ কম্প্যারিজনের মধ্যে থাকে, এইটা যে বুদ্ধি বিকাশের জন্য কতখানি সমস্যা করে একটা বাচ্চার জন্য, সেটা নিয়ে কি বলবেন? আসলেই ওই যে আমি যে শুরুতেই বললাম যে প্রতিটা বাচ্চা কিন্তু আলাদা, প্রতিটা বাচ্চার ক্যাপাসিটি আলাদা। বাচ্চাকে কিন্তু তার সক্ষমতা অনুযায়ী আমাকে যাচাই করতে হবে, তাই না? আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার বাচ্চাটা ও 10 মিনিটে পড়ে উঠে যাচ্ছে কেন, ওর কি 10 মিনিটে পড়া হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, ওর যদি 10 মিনিটে পড়া হয়ে যায় তাহলে তো ওর তো প্রয়োজন নেই আধা ঘন্টা বই নিয়ে বসে থাকার। আমার তো পাশের বাসার বাচ্চার সাথে কম্পেয়ার করার দরকার নেই যে ও সারাদিন পড়ে, তুই কেন পড়িস না। এটা করলে হয় কি, বাচ্চার মধ্যে তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বাচ্চার আত্মবিশ্বাস কমে যায় বাচ্চা, এবং দেখা যায় যে বাবা মার সাথেও একটা সম্পর্কের অবনতি ঘটে। তখন বাচ্চার মনে হয় যে আমার বাবা মা আমাকে যথেষ্ট ভালোবাসে না, আমার বাবা মার কাছে আমি প্রিয় না, আমার বাবা মার কাছে অন্য বাচ্চা বেশি প্রিয়। তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাবা মা বাচ্চার ভালোর জন্য বলেন, বাবা মা কিন্তু আমাদেরকে বলেন আমি তোর ভালোর জন্যই বলি, ও আরেকটু পড়লে তো ওরই ভালো। কিন্তু আসলে সব ভালো যে ভালো না, বা আমরা যে ভালোর প্রকাশটা সবসময় ভালোভাবে করি না, হ্যাঁ, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অ্যাবসলিউটলি। এবং সব ভালো কি আসলেই দরকার? প্রত্যেকটা বাচ্চার কেন ফার্স্ট হতে হবে? প্রত্যেকটা বাচ্চা তো ফার্স্ট হতে হবে না। কোনো বাচ্চা ক্রিয়েটিভ দিকে যাবে, কোনো বাচ্চা ফার্স্ট হবে, কোনো বাচ্চা সেকেন্ড হবে, কোনো বাচ্চা থার্ড হবে, এবং সেটা মিলেই তো। ইনফ্যাক্ট আমার কিছু ফ্রেন্ড আছে যাদের বাচ্চা ছোট ছোট, তাদের কাছ থেকে তারাও আমি এখন যে টাইপের কথা বলছি সেই টাইপের কথাই বলতো। কিন্তু দ্য মোমেন্ট দে বিকাম মম, তারা যখন নিজের মা হয়েছে তাদের পুরা আচরণ চেঞ্জ। না, আমার বাচ্চার ফার্স্ট হতেই হবে। এইটা এই যে প্রথম হওয়ার প্রবণতা, আপনার কি মনে হয় কেন মানুষ বা আমরা ভাবে যে আমার বাচ্চার প্রথম হতে হবে? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস কি, কয়েকটা জিনিস এখানে কাজ করে। একটা হচ্ছে যে সোশ্যাল লার্নিং আমরা বলি, ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদেরকে শুধু না, আমাদের বাবা মাদেরকে, তাদের বাবা মাদেরকে এটাই শেখানো হয়েছে প্রথম হওয়া মানেই সবকিছুতে প্রথম হতে হবে, আমাকে সবার টপ মোস্ট হতে হবে। হ্যাঁ, তো এই যে লার্নিংটা, আমরা কিন্তু এই সোসাইটির একটা পার্ট, আমার বাবা মা এই সোসাইটির একটা পার্ট, তাই না? তো আমাদের সোসাইটিতে প্রথম হওয়াটা অনেক বড় একটা কিছু। দ্বিতীয়ত পিয়ার প্রেশার বলে একটা ব্যাপার থাকে, অর্থাৎ এই বাবা মা এই যে স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অন্য বাচ্চারা বা অন্য বাচ্চাদের যে গার্ডিয়ান, তারা কিন্তু খুব বেশি কনসার্ন, তার বাচ্চা কি করলো, তার বাচ্চা কত ঘন্টা পড়লো, তার বাচ্চা ভালো করছে কি খারাপ করছে। হ্যাঁ, এই যে বা বাচ্চা হচ্ছে গিয়ে তারা দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি কম্প্যারিজন করছে। তখন বাবা মার মধ্যে বা দেখা যায় যে আরেকটা গার্ডিয়ান সে বলছে যে আমার বাচ্চা তো 10 ঘন্টা পড়ে, আমার বাচ্চাকে তো আমি 3টা টিচার দিয়েছি। তখন এই বাবা মার মনে হতে পারে আমার বাচ্চার জন্য বোধহয় আমি এনাফ করছি না, বা আমার বাচ্চাটা বোধহয় এনাফ পড়ছে না, তাহলে
বা ওনার বাচ্চা প্রতিবার প্রথম হচ্ছে, আমার বাচ্চা তো প্রথম হচ্ছে না, তাহলে মনে হয় আমার বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা বোধহয় আর 10 জনের মধ্যে ভালো কিছু করতে পারবে না। তো এটা আসলে যে পিয়ার প্রেশার যেটা আমি বললাম, এটা একটা অনেক বড় ফ্যাক্টর। সেই সাথে সোশ্যাল লার্নিং তো আছেই। অ্যাবসলিউটলি। এবং এদিক দিয়ে দর্শক, আমি আপনাদের সাথে একটা ছোট একটা জিনিস শেয়ার করতে চাই। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস দেখছি যে যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা দামি গাড়ি কিনে, ছোট একটা, তার বয়সও কম হবে, তার বাবা মাকে দিয়েছে, এবং এটা নিয়ে অনেকের মধ্যে একটা কথাবার্তা, তার মানে পড়াশোনা করে কি হবে, আমরা তাহলে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম চালালেই তো সব কিছু হয়ে যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার হলেই তো হয়। এখানে আমি বলি যে সব কিছুর একটা বেসিক থাকে, যেরকম আমাদের লাইফে বেসিক নিডস আছে, এবং এই বেসিক নিডসের মধ্যে একটা জিনিস হচ্ছে কিন্তু এডুকেশন। এডুকেশনের কোনো বিকল্প না, পড়ালেখা আপনার করতেই হবে। কিন্তু পড়ালেখা কি প্রথম হতে হবে এবং প্রথমে সবাইকে ডাক্তারই হতে হবে, ইঞ্জিনিয়ারই হতে হবে? দিস ইজ নট নেসেসারি। আমার মনে হয় একটা সেন্সিবল সমাজে এবং একটা সেন্সিবল পার্সন হিসাবে 2024-এ আমরা এটা বলতেই পারি, সবার প্রথম হওয়ার দরকার নেই, সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, বরং যে বাচ্চাটা যেই দিকে ভালো, তাকে সেই দিকে যদি বাবা মা পুশ করে, সে সেই জায়গার সর্বোচ্চ জায়গায় যেতে পারে। এবং কিছু কিছু সময় আমরা দেখি যে বাচ্চাদের যে পরিমাণ শাসন করে বাবা মা, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, শাসনের বিষয় নিয়ে। বাট একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? টিভির ভলিউম কমাতে হবে। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, কামরাঙ্গীরচর থানা থেকে বলছি। জি, আপনি মনে একটু আগে ফোন দিয়েছিলেন কামরাঙ্গীরচর থানা থেকে। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? জি জি জি, হ্যাঁ ফোন দিয়েছিলাম। বলুন। আমার বাচ্চা ঠিক করে খেতে চায় না আর কি। আপনার বাচ্চা ঠিক করে খেতে চায় না? আপনার ভাই, আপনি তো নিজে কথা শুনছেন না, আপনার বাচ্চা কি করে কথা শুনবে? আপনি আগে আপনার টিভির ভলিউমটা কমান, এটা একটা বিষয়। এবং দ্বিতীয় কথা, আপনার বাচ্চার বয়সটা কত, এটা একটু আপাকে বলুন, আপা দেখি কি সাজেশন দেয়। শুনতে পাচ্ছেন দর্শক? বাচ্চার বয়স হলো আপনার 1 বছর 11 মাস। আচ্ছা, বাচ্চার বয়স 1 বছর 11 মাস। তো আপনি বললেন বাচ্চা খেতে চায় না। বাচ্চা খেতে চায় না বলতে আসলে কি খেতে চায় না? কিছুই কি খেতে চায় না, নাকি কিছু স্পেসিফিক জিনিস সে পছন্দ করে, নাকি সে বাইরের খাবার খেতে পছন্দ করে, কোনটা? বুকে দুধ ছাড়া আর কিছু খেতে চায় না আর কি। দুধ ছাড়া কিছু খেতে চায় না। ওকে কি দুধ ছাড়া অন্য খাবারের অভ্যাস করানো হয়েছিল 6 মাস বয়স পর থেকে? অন্য খাবার বলতে অর্থাৎ পরিবারে আপনারা যা খান, হ্যাঁ, স্বাভাবিক যে খাবার, আমরা কিন্তু বলি যে আফটার 6 মান্থস মানে 6 মাস হচ্ছে কিন্তু একটা বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হয়, অর্থাৎ শুধু মায়ের বুকের দুধ খাবে। তারপর কিন্তু পাশাপাশি মায়ের বুকের দুধের পাশাপাশি। হ্যালো, জি জি দর্শক, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন দর্শক? ভাই, চাল দিয়ে পরে ওই আপনার আলু, ওই পরে শসা, ওই গাজর, এগুলো দিয়ে আর কি খিচুড়ি বানিয়ে আর কি খাওয়ানোর চেষ্টা করছিল অনেকবার, কিন্তু খেতে চায় না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে বাচ্চা কেন এই খাবারগুলো খেতে চাচ্ছে না, ওর কি কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কিনা, এই জন্য আসলে একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন বলে আমি মনে করি। আপনি কাইন্ডলি আপনার নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞ যদি থাকেন, তাকে একটু দেখাতে পারেন। অ্যাবসলিউটলি। এবং তার সাথে সাথে আমাদের সাথে গত পর্বেও একজন পিডিয়াট্রিক উনি ছিলেন ডক্টর, এবং উনি বলেছেন যে বুকের দুধ খাওয়ানোর আগে আপনার যে খাবারটা আছে সেই খাবারটা খাওয়াবেন। বিকজ বুকের দুধ একবার যখন খাওয়াই ফেলবেন, তখন কি বাচ্চার জন্য যে খাবারটা আলাদা রেখেছেন সেটা কিন্তু সে আর খেতে চাইবে না। এবং দর্শক, একটা জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে আপনার মেনটেন করতে হবে। যে আপা যেভাবে বললো, 6 মাস পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এবং তারপরে প্রত্যেকটা খাবার আপনার খাওয়াতে হবে, আস্তে আস্তে করে খাওয়াতে হবে, ব্লেন্ড করে না, বা চটকায় করে খাওয়াতে হবে। এবং তার পাশাপাশি আপনার বুকের দুধটাও খাওয়াতে হবে। এই আমি জানি অনেক শুনে মনে হয় কি অনেক কিছু, বাট এই অনেক কিছু যদি মেনটেন না করেন, তাহলে দেখা যাবে কি একটা সময় অনেক কিছু নিয়েই কমপ্লেন আসবে। যেমন একটা বাবার 1 বছর 11 মাস যার বাচ্চা, মানে 2 বছর হয়নি, তার কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে আমার বাচ্চা কিছু খাচ্ছে না। এবং এখানে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, আমি নিজেও একজন মা, সেই হিসাবে আমি জানি বাচ্চার ওজন যদি খুব একটা না কমে, তাহলে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার খুব একটা কারণ নাই, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এবং তার সাথে আপা যেটা বললো, এবং পেডিয়াট্রিক ডক্টর, তাকে আপনারা দেখাতে পারেন। ধন্যবাদ দর্শক আপনার ফোনের জন্য। আমাদের কাছে আরেকটি ফোন আছে। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাদার বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন আপনি? জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। ওর অনেক রাগ, ও অনেক জিদ করে, ওর খেলনা যা আছে সব ও ভেঙে ফেলে।
আর হচ্ছে ওর মানে ও বাহিরে যায় না, আমি আর ওর বাবা আর আমরা তিনজনই থাকি। ওর বাবার সাথে ও খেলা করার সময় ওর বাবাকে অনেক মারে, মারটাকে ও খেলা মনে করে, যে এটা কি কোনো সমস্যা কিনা বা পরবর্তী সময়। আচ্ছা, আপনার বাচ্চার বয়স 3 বছর বললেন, তাই তো? 3 বছর 1 মাস। আচ্ছা, আপনার বাচ্চা কি চোখে চোখে তাকায়, ঠিকভাবে কথা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক আছে। সে কি অন্য বাচ্চাদের পছন্দ করে, অন্য বাচ্চাদের সাথে মেশে? বাট একটুক্ষণ খেলার পরে ওদেরকে মারে। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনার বাচ্চাকে আসলে দেখতে হবে যে সে তার যে বয়স, আপনি বলছেন 3 বছর বয়স, সেই অনুযায়ী তার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা করা প্রয়োজন। অর্থাৎ ডেভেলপমেন্টালি সে আসলে 3 বছরের, মানে আমরা যেটা বলতে চাচ্ছি সাইকোলজিক্যালিও সে কি 3 বছরের বাচ্চাই কিনা, নাকি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে সে পিছিয়ে আছে। এই কারণে কিন্তু তার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা প্রয়োজন। এই জন্য আসলে এটা আসলে এভাবে বোঝা সম্ভব না। এটা ভালো হয় নিকটস্থ কোনো একজন আমাদের চাইল্ড সাইকিয়াট্রিস্ট কিংবা ডেভেলপমেন্টাল সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়ে তার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা করা প্রয়োজন, কেন এরকম করছে। আবার অনেক সময় দেখা যায় যে যেসব বাচ্চাদের ADHD থাকে, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, আমরা আসলে 3 বছর বয়সে বাচ্চাদের ডায়াগনোসিস করি না, কিন্তু লক্ষণগুলো কিন্তু ছোটবেলা থেকেই প্রকাশ পায়। অ্যাটলিস্ট 4 বছর না হলে আমরা ADHD বলি না। ADHD বাচ্চাদের কিন্তু এরকম লক্ষণ থাকে যে তারা হচ্ছে খুব হাইপার অ্যাক্টিভ থাকে, তারা মানে খেলাটা কমপ্লিট করতে পারে না, একে তাকে মারছে, হ্যাঁ ছোটাছুটি করছে, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকে। কিন্তু এটা আসলে 4 বছর বয়স না হলে যেহেতু আমরা বলতে পারছি না, আপাতত আপনি যেটা করতে পারেন, আপনি একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে বা ডেভেলপমেন্টাল সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টটা বাচ্চার করে দেখতে পারেন। অ্যাবসলিউটলি, ধন্যবাদ আপা আপনার পরামর্শের জন্য। শাসন নিয়ে কথা বলছিলাম, কিছু কিছু বাবা মারা বাচ্চাদের এত শাসন করে, এবং আমি জানি না এখনো বাবা মারা বাচ্চাদের গায়ে হাত তোলে কিনা, আমার মনে হয় এখনো হয়তো বাবা মারা বাচ্চাদের গায়ে হাত তোলে। তো সেটা নিয়ে কি বলতে চান? আচ্ছা, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই যে বাবা মারা যে অতিরিক্ত শাসন করে, অতিরিক্ত শাসনের ফল কি সবসময় ভালো হয়? উত্তর হচ্ছে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত শাসন, অতিরিক্ত আদর কোনোটাই আসলে আমাদের কাম্য নয়। তো অতিরিক্ত শাসন করলে কি হয়? অতিরিক্ত শাসন বলতে এই যে আপনি বললেন যে খুব অনেকে কিন্তু অকথ্য ভাষায় বাচ্চাদের সাথে গালাগালিও করে, মার তো দেয়ই, হ্যাঁ বেদম মারে বাচ্চাকে, এরকমও আছে। তো এটা করলে যেটা হয়, কয়েকটা জিনিস হয়। প্রথমত, বাচ্চার সাথে বাবা মার সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে যায় ছোটোবেলা থেকেই। বাচ্চাটা হয়তো বা ছোটোবেলায় তার রাগগুলো, ক্ষোভগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু যখন সে মোটামুটি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পৌঁছায় বা আরও যখন বড় হয়, তখন কিন্তু তার বাবা মার প্রতি একটা ক্ষোভ থেকেই যায়, এবং এই বাবা মার সাথে সম্পর্কটা আর কখনো স্বাভাবিক হয় না। দ্বিতীয়ত যেটা হয় যে বাচ্চার সাথে আমি যদি অ্যাগ্রেসিভ আচরণ করি, অর্থাৎ আমি যদি তাকে মার দেই, সেও কিন্তু অ্যাগ্রেসিভ আচরণটাই শিখে। হ্যাঁ, সেও শিখে যে আমার কোনো কিছু পছন্দ না হলে কাউকে ধরে মারতে হবে। এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের সাথে মারামারি করে, যখন তার কোনো কিছু পছন্দ না হয়। যখন খেলায় তার সাথে কারো একটা বিরোধ হয়, তখন দেখা যাচ্ছে অন্য বাচ্চাদের সাথে সে মারামারি করছে। এটা তার লার্নিং হয়ে যায়। এবং তৃতীয়ত যেটা হয়, ওই যে বাচ্চাদের আত্মবিশ্বাস কমে যায়। এই বাচ্চাগুলোর যে সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম, এগুলো একেবারেই থাকে না। তাদের সোশ্যাল স্কিলগুলো ডেভেলপ করে না। পরবর্তীতে তারা যে কোনো জায়গায় সোশ্যাল সিচুয়েশনে গিয়ে তারা ভয় পায়, তারা ডিসিশন নিতে পারে না। যে একটা জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন, সেটা জব লাইফ হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, যে কোনো জায়গায় তারা খুবই কনফিউজ হয়ে যায়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নাগর টিভিতে। ভালো থাকবেন।